সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি ভোটকাস্টে। আমাদের আজকের অতিথি জাতীয় নাগরিক পার্টি এনসিপির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জহিরুল ইসলাম মুসা। মুসা, আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটকাস্টে। আমাদের এই প্রোগ্রামটি যারা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন সে সমস্ত দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বা যারা আছেন, যারা নির্বাচন পরিচালনা করছেন তাদেরকে নিয়েই করে থাকি। আপনি যেহেতু জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে আছেন, জাতীয় নাগরিক পার্টি কয়টি আসনে নির্বাচন করছে এবার? ধন্যবাদ। এটা ইতিমধ্যে হয়তো দর্শকরা জেনেছেন, দেশের মানুষ জেনেছেন যে আমরা একটি জোটবদ্ধ হয়েছি শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণের জন্য, এবং এই নির্বাচনে আমরা জোটের তরফ থেকে 30টি আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। 30টি আসনের মধ্যে কেমন সাড়া পাচ্ছে নাগরিক পার্টি? দেখুন, নাগরিক পার্টির এই 30টি আসনে যাদেরকে প্রার্থী করা হয়েছে তারা সবাই তরুণ। একজন আছেন যিনি 60 এছাড়া অন্যান্যরা বেশিরভাগই তরুণ, এবং তরুণদের মাঝে, বিশেষ করে নারীদের মাঝে আমরা প্রচুর সাড়া পাচ্ছি। এবং নাগরিক পার্টির এটি প্রথম নির্বাচন, এই নির্বাচনে আমাদের আশার চাইতে বেশি সাড়া আমরা পাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি যেহেতু 11 দলীয় নির্বাচনী ঐক্যের সঙ্গে আছে এবং তারা আলাদাভাবে কি ইশতেহার ঘোষণা করছে বা ঘোষণা করেছে, এর মধ্যে আপনারা দেখলাম যে সুশাসন, আধিপত্যবাদ এবং সংস্কারের বিষয়টিকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন। কিন্তু নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী কোন বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছে? নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি তরুণদের অংশগ্রহণ, তাদের কাজের মধ্যে নিয়ে আসা, তাদেরকে কাজে অংশগ্রহণ করা, তাদেরকে ইনকাম জেনারেটিং যে জায়গাগুলো সেগুলোতে নিয়ে আসা, নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করা এবং জনগণের ক্ষমতায়ন, অর্থাৎ প্রতিটি জনগণের যে আলাদা ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার বিষয়টি তাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করা এবং তাদের নিজেদের অধিকারগুলো বুঝে নেওয়ার জন্য নিজেদের সক্ষমতা তৈরি করা। জাতীয় নাগরিক পার্টি যেই জোটে আছে সেই জোটের সবচেয়ে বড় দল বাংলাদেশ জামাত ইসলামী, তারা নারীদের প্রার্থী করেনি। এই ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টির অবস্থানটা কি? দেখুন, যখন সংস্কার কমিশনে, ঐক্যমত্য কমিশনে যখন দীর্ঘদিন আলাপ আলোচনা হচ্ছিল যে কিভাবে পরের সংসদগুলো আমরা গঠন করব, কিভাবে নারীদেরকে আমরা আরও বেশি রাজনীতিতে, মেইন স্ট্রিম রাজনীতিতে নিয়ে আসবো, সেখানে কিন্তু জাতীয় নাগরিক পার্টি সবচেয়ে বেশি ভোকাল ছিল। এবং আমরাই সরাসরি নারীদের অংশগ্রহণের কথা বলেছিলাম যে নারীদেরকে মিনিমাম একটা পার্সেন্টেজ পর্যন্ত সব দল থেকেই নমিনেশন দিতে হবে। সেই জায়গা থেকে কিন্তু জামাত ইসলাম কিন্তু সেই কাজটি করেনি। এই জায়গাটিকে আমাদের অবশ্যই একটা ডিসকমফোর্ট রয়েছে। কিন্তু আপনি দেখবেন যে জাতীয় নাগরিক পার্টির যে ঘোষিত 30 জন যিনি সংসদ সদস্য আমরা নির্বাচন করছি, সেখানে কিন্তু 2 জন নারী রয়েছেন আমাদের পক্ষ থেকে। 2 জন নারী রয়েছেন। আপনারা জুলাই সনদে স্বাক্ষর করেননি, কিন্তু রাজনীতির মাঠে বা নির্বাচনী প্রচারণায় জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানাচ্ছেন। জুলাই সনদ যেভাবে বাস্তবায়ন হবে, গণভোটে হ্যায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এটা কি আসলে দ্বিচারিতা কিনা? না, এটি মোটেই দ্বিচারিতা নয়। কারণ জুলাই সনদ এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা ছিল বলে আমরা মনে করি যে এনসিপি সেখানে সবচেয়ে বড় ভূমিকা ছিল, এনসিপি সেখানে ভোকাল ছিল, এবং এনসিপির জোড়াজুড়ি বা এনসিপি নাছোড়বান্দা হওয়ার কারণেই কিন্তু সরকার একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা আরও বেশি আইনি সুরক্ষা চেয়েছিলাম, আমরা এটির মর্যাদাটাকে আরও বেশি আইনিভাবে আরও বেশি প্রোটেক্টেড রাখতে চেয়েছিলাম। সেই জায়গাতে আমাদের সেই দাবিগুলো পূরণ হয়নি, এবং আরও নানান প্রেক্ষাপটে আমরা ঠিক ওই সময়ে জুলাই জাতীয় সনদে আমরা স্বাক্ষর করিনি, যেটি আমাদের একটি প্রতিবাদের অংশ ছিল, এবং সেখানে আমাদের এই সিদ্ধান্ত তখন কিন্তু জনগণের দ্বারা সমাদৃত হয়েছিল। তো সেই অবস্থানে যে সংস্কারের যে আলাপগুলো ছিল সেগুলোর সাথে তো আমরা একমত, সেগুলোর সাথে তো এখনও আমরা একমত, কিন্তু আমাদের স্বাক্ষরটা ওই সময়ে একটি আমাদের সম্মিলিত সিদ্ধান্ত ছিল এবং জনগণের দ্বারা সমাদৃত ছিল। এটি স্বাক্ষরের জন্য এখনও উন্মুক্ত আছে, আমরা যে কোনো সময় স্বাক্ষর করতে পারবো। কিন্তু আমরা মনে করি যে এটি স্বাক্ষর করা বা না করার সাথে এটির বাস্তবায়নের সম্পর্কিত নয়, কারণ সরকারই আসলে একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। সেখানে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে কোনো ধরনের দ্বিচারিতা বা অন্য কোনো ধরনের সুযোগ নেই, বরং এটি আরও উচিত। হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি, এই ক্যাম্পেইনটা কেন করা হচ্ছে? আপনারা জনগণের মানে গণভোটের পক্ষে অবস্থান নেবেন, আপনারা হ্যার পক্ষে অবস্থান নেবেন, কিন্তু আমি একজন নাগরিকের তো দায়িত্ব আছে বা নাগরিকের স্বাধীনতা আছে নাতে ভোট দেওয়া। তো হ্যাঁ মানেই আজাদি, না মানেই গোলামি, এই ক্যাম্পেইনটা কি আপনারা ঠিক হচ্ছে? অবশ্যই ঠিক হচ্ছে।
আমরা দীর্ঘদিন ধরে দেখেন আমাদের একটা নিষ্পেষণের ইতিহাস এখানে রয়েছে। আমাদের জনগণের যে মূল শক্তি, সেই শক্তির জায়গার ব্যাপারে তাদেরকে কখনোই ছেড়ে দেওয়া হয়নি, তাদের শক্তিকে কখনোই প্রয়োগ করার সুযোগ দেওয়া হয়নি। সে জায়গা থেকে আমরা দীর্ঘদিনের একটা নির্দিষ্ট সময় পর পর আমাদেরকে আবার রক্ত দিয়ে আমাদের স্বাধীনতাটাকে নতুন করে আবার পরখ করতে হয়। 24-এর দ্বিতীয় স্বাধীনতা আমরা বলছি, 24-এর গণ অভ্যুত্থানের পরে কিন্তু সংস্কারের যে আকাঙ্ক্ষাটা সকল স্তরে প্রতিভাত হয়েছে, সেটি কিন্তু জুলাই সনদের মাধ্যমে একটি প্রক্রিয়ায় আমরা অগ্রসর হতে পেরেছি। সেই জায়গা থেকে আমরা বলছি যে নতুন যে হ্যাঁ ভোটের যে প্রচারণাটা, এটির মাধ্যমে এই সংস্কারকে টেকসইয়ের দিকে নেওয়ার একটি যাত্রা শুরু হবে। অর্থাৎ নতুন যে আজাদির স্বাদ আমরা পেয়েছি, সেটি ধরে রাখার জন্যই আসলে হ্যাঁ ভোটে ভোট দেওয়া দরকার। আর যদি আমরা আবার না এখানে জয়যুক্ত হয়ে যায়, সেখানে পুরনো যে বস্তা পচা যে রাজনীতির সংস্কৃতি ছিল, সেটি আবার এখানে জেঁকে বসার একটা সম্ভাবনা তৈরি কিন্তু হবে। নতুন বন্দোবস্তের কথা আপনারা বলতেন, ইদানিং শুনি না কেন? এখনও আমরা বলছি, কিন্তু আমরা শুরু থেকেই যখন নতুন রাজনৈতিক দল গঠন করেছি, আপনারা জানেন যে রাজনৈতিক দল গঠন করলে আমাদের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। আমাদের যে বিদ্যমান যে গণতান্ত্রিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়া মেনেই আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে হয়েছে, এবং সেটার জন্যই কিন্তু আমরা রাজনৈতিক দল গঠন করেছি। তো এই যে বন্দোবস্ত বাস্তবায়ন হওয়ার যে প্রক্রিয়া, এটি কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। এটি হুট করেই আসলে বাস্তবায়ন হওয়া সম্ভব না। আমাদের প্রতিষ্ঠানগুলোতে সক্ষমতায় উত্তীর্ণ করার ব্যাপার রয়েছে, আমাদের মনোজাগতিক পরিবর্তনের ব্যাপারটি রয়েছে। যেহেতু আমরা বৈপ্লবিক পন্থাটা বেছে নেইনি, আমরা গণতান্ত্রিক পন্থাটাই বেছে নিয়েছি, সেক্ষেত্রে গণতান্ত্রিক দলগুলোর দায়িত্বগুলো একটু ভিন্নভাবে সমাজে বাস্তবায়ন করতে হয়। আমরা সেজন্যই জনগণের ম্যান্ডেটের জন্যই নির্বাচনে অংশগ্রহণ করছি এবং জনগণের কাছেই আমরা ফিরে গিয়েছি। আপনারা বলতেন যে নতুন রাজনীতি আপনারা দাঁড় করাতে চান, পুরনো কাঠামোর মধ্যে আপনারা ঢুকতে চান না, বা পুরনো ধাঁচের যারা রাজনীতি করে তাদের সঙ্গে যেতে চান না। এই আলাপটা আছে যে শেষ পর্যন্ত আপনারা পুরনো ধাঁচের যারা রাজনীতি করেন তাদের সঙ্গেই জোটভুক্ত হলেন। জি, এটি আবারও স্পষ্ট করি আমরা, এটি কিন্তু আমাদের শুধুমাত্র একটি ভোটের জন্য একটি ঐক্য। এটি আমাদের কোনো রাজনৈতিক ধরনের সমঝোতা নয়, বা তাদের পলিসি, তাদের কর্মসূচি আমরা মেনে নিচ্ছি এরকমও নয়, আমাদের কর্মসূচি তারা মেনে নিচ্ছেন তাও নয়। আমাদের মৌলিক অনেকগুলো জায়গায়, বিশেষ করে এই যে আমাদের এই ঐক্যের যে অন্যান্য দলগুলো রয়েছে, ইসলামপন্থী যে দলগুলো রয়েছে, তাদের সাথে কিন্তু আমাদের বিস্তর ফারাক রয়েছে। আমাদের চিন্তায়, আমাদের নীতিগতভাবে, আমাদের কর্মসূচিতে, নারীদের অবস্থান নিয়ে, জনগণের অংশগ্রহণ নিয়ে, এগুলো নিয়ে আমাদের তাদের সাথে বিস্তর ফারাকটি কিন্তু এখনও রয়ে গেছে, এগুলো থাকবেই। কিন্তু আমরা আলাদা দল হিসেবেই সক্রিয়ভাবেই অংশগ্রহণ সমাজে জারি থাকতে চাই, জনগণের মাঝে থাকতে চাই। কিন্তু শুধুমাত্র এই নির্বাচনী বৈতরণীটা পার হওয়ার জন্য আমরা একটি জোটে অংশগ্রহণ করছি, এটি শুধুমাত্র নির্বাচনী। জামাত যে ধারার রাজনীতি করে তারা সুসংগঠিত একটি ফোর্স, এবং তাদের যে সোশ্যাল স্ট্রাকচারগুলো আছে, সেই ক্ষেত্রে অনেকেই বলছেন, এবং আপনাদের যারা আপনাদের সঙ্গে একসময় ছিলেন, তারা দল থেকে পদত্যাগ করেছেন, তারা বলছেন যে এটি আসলে নির্বাচনী জোট হলেও, আদর্শিক কোনো জোট না হলেও, দেখা যাবে যে এনসিপির একসময় জামাতের সঙ্গে বিলীন হয়ে যেতে পারে, বা জামাতকে এনসিপি খেয়ে ফেলতে পারে। এ ধরনের কথাগুলো কিন্তু আসছে। জি, দেখুন, দুই ধরনের কথাই আসলে বাজারে আছে। কারণ এনসিপি বিদ্যমান সকল ধরনের রাজনৈতিক যে সিস্টেম, তাদের সবার জন্য একটা ডিসকমফোর্ট। কারণ এনসিপি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছে, সেটা জামাতের জন্য ডিসকমফোর্ট, যারা বিএনপি আওয়ামী লীগ আছেন, যারা পুরনো ধারার রাজনীতি করেছেন, তাদের জন্য এটা ডিসকমফোর্ট। যেভাবে এই সমালোচনাটা যেমন এনসিপির জন্য আছে যে এনসিপি জামাতে বিলীন হয়ে যেতে পারে, আবার একই ধরনের সমালোচনা কিন্তু এভাবেও আছে যে এনসিপি বামের কোলে উঠে গেছে, বামদের দ্বারা আকৃষ্ট হয়ে আছে, এরকম সমালোচনাও আছে। তো এই দুইটাই আসলে ইতিবাচক ব্যাপার, কারণ আমরা একটি মধ্যমপন্থার উদার গণতান্ত্রিক দল হিসাবেই আবির্ভূত হতে চাই, এবং সেক্ষেত্রে এই দুই ধরনের পক্ষ থেকেই যখন এই সমালোচনাটা করা হয়, এটিকে আসলে ইতিবাচকভাবেই নেওয়া উচিত। ঢাকা ৮ আসনের একজন প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি তার কিছু ভিডিও নির্বাচনী প্রচারণার আমাদের সামনে এসেছে, বা সবাই সেটা দেখছেন, যে জনগণের কাছে যখন তিনি যাচ্ছেন, ভোট চাচ্ছেন, জনগণের মধ্যে বেশ কয়েকজনকেই দেখলাম যে তারা একটা প্রশ্ন করছেন যে আপনারা নতুন তরুণদের একটি দল, জুলাই গণঅভ্যুত্থান ঘটিয়েছেন, শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে আপনারা পালাতে বাধ্য করেছেন, কিন্তু ৭১-এ যাদের ভূমিকা বিতর্কিত তাদের সঙ্গে কেন আপনারা জোটগুলো করলেন? এটার উত্তর কি আসলে? এই প্রশ্নগুলো নাসিরউদ্দিনকে করা হয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি এই উত্তরগুলো দিবেন। এবং এটাই দেখুন গণতান্ত্রিক একটি সৌন্দর্য, যে আপনি রুমে বসে যে সিদ্ধান্তগুলো নেবেন, সেই সিদ্ধান্ত যে সব সিদ্ধান্ত যে আপনার চ্যালেঞ্জের মুখোমুখি হবে না, ব্যাপারটি এরকম নয়।
জনগণের কাছে যখন আমরা গিয়েছি, জনগণের ভোট আমরা চাচ্ছি, জনগণকে এই প্রশ্নের উত্তর দিয়েই আমাদের ভোট পেতে হবে। তো জনগণ, আমাদের যেটা মনে হয় যে জনগণ নতুন ধরনের রাজনীতি বা নতুন সম্ভাবনার রাজনীতিকে তারা পছন্দ করছেন। এই প্রশ্নগুলো যেমন জনগণের দ্বারা হচ্ছে, আবার অনেক জনগণ কিন্তু তাদেরকে বুকেও টেনে নিচ্ছেন, সেটাও দেখবেন। গণতন্ত্রে এটাই আসলে সৌন্দর্য। যে জনগণকে নাসিরউদ্দিন পাটোয়ারি কনভিন্স করতে পারবেন, তাদের ভোটগুলোই তিনি পাবেন। যাদেরকে তিনি সঠিক উত্তরটি দিতে পারবেন না, তাদের ভোট তিনি পাবেন না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে নির্বাচনী প্রচারণার সময় আমরা লক্ষ্য করছি, আপনি হয়তো জানেন বা আপনিও দেখেছেন যে আপনাদের বেশ কয়েকজন প্রার্থী, প্রতিপক্ষের প্রার্থীর বিরুদ্ধে একেবারে ব্যক্তিগত আক্রমণগুলো হচ্ছে, কাউকে গডফাদার বলা হচ্ছে, গ্যাংস্টার বলা হচ্ছে, সন্ত্রাসী বলা হচ্ছে। এই ধরনের বক্তব্য কি কাম্য নির্বাচনী প্রচারণায়? আক্রমণাত্মক বক্তব্য মোটেই কাম্য নয় এবং আইনেও এটা নিষেধ আছে, কিন্তু যেটা ফ্যাক্ট সেটা জনগণকে তুলে ধরার মাঝে কোনো ধরনের আইনি এবং প্রক্রিয়াগত বিধিনিষেধ নাই আমরা বলে মনে করি। এবং এটি আসলে নতুন যে স্বচ্ছ রাজনীতি আমরা চাই, সেটি এটাই হওয়া উচিত। আপনি যদি গ্যাংস্টার হন, এটা আমি তো অবশ্যই আপনাকে গ্যাংস্টারই বলবো। আপনি যদি পীর হন, আমি আপনাকে পীরই বলবো। এটা জনগণ বিচার করবে যে আমার বক্তব্যটা ঠিক আছে কিনা, আমার অভিযোগটা মিথ্যা কিনা, আমি আপনাকে আক্রমণ করে কথা বলছি কিনা। এটা জনগণের উপরে এই ভার ছেড়ে যাবে। কিন্তু যিনি পীর, তাকে আমার পীরই বলতে হবে, যিনি হুজুর, তাকে আমার হুজুরই বলতে হবে, যিনি গ্যাংস্টার, তাকে আমার গ্যাংস্টারই বলতে হবে। আমি যদি কারোর উপর মিথ্যা আরোপ করি, তার জন্য আইনি দরজা খোলা রয়েছে, তিনি আইনের আশ্রয় নিতে পারেন, কমিশনে তিনি অভিযোগ করতে পারেন, এমনকি প্রচলিত আইনেও তিনি আমার বিরুদ্ধে মামলা করতে পারেন। কিন্তু আমি আপনাকে গ্যাংস্টার বললেই আপনি গ্যাংস্টার হয়ে যাবেন না, আপনি যদি গ্যাংস্টার না হন। তো এটা তো রাজনৈতিক একটা কৌশলেরও অংশ। আপনি যদি এই অভিযোগটি নিজের দিকে টেনে নিয়ে যান, সেটা কিন্তু দায়টা আপনাকেই এটার দায়টা বহন করতে হবে, আমাকে না। এটা কৌশলের অংশ, নির্বাচনী প্রচারণা এটা হয়ে থাকে, কিন্তু পরিবেশটা তো এটা একটু দূষিত করে। আমার মনে হয় না এটি পরিবেশকে দূষিত করে, বরঞ্চ জনগণ এই জিনিসগুলো পছন্দ করে যে যিনি আমার প্রতিনিধি নির্বাচিত হবেন, তিনি কতটা সাহসের সাথে সত্য কথাগুলো বলতে পারছেন, কতটা সাহসের সাথে একটা দীর্ঘদিনের প্রতিষ্ঠিত এস্টাবলিশমেন্টকে চ্যালেঞ্জ করতে পারছেন, কতটা দৃঢ়তার সাথে তিনি সত্য কথাগুলো জনগণের সামনে বুক চিতিয়ে বলতে পারছেন। এটিকে আসলে নতুন রাজনৈতিক ধারায় এটিকে আমরা ইতিবাচকই বলে মনে করি। জুলাই গণঅভ্যুত্থানের তরুণরা বৈষম্যের বিরুদ্ধেই তো তাদের এই আন্দোলনটা শুরু হয়েছিল। তো এনসিপি যেই জোটে আছে, সেই জোট যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে এই বৈষম্য দূর করার জন্য এনসিপির প্ল্যানটা কি? দেখুন, এনসিপির মূল ফোকাসটাই থাকবে আমাদের দেশের প্রচুর শিক্ষিত ছাড়াও কর্মক্ষম যে তরুণ জনগোষ্ঠী রয়েছে, তাদেরকে কাজের ব্যবস্থা করা। সেই কাজ কিছুটা উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রেও যেমনটি নজর দিতে হবে, আবার একই ক্ষেত্রে কর্মসংস্থান তৈরি, সরকারি কর্মসংস্থান তৈরির দিকেও নজর দিতে হবে। এই দুটিই আসলে এনসিপির যে নির্বাচনী যে ইশতেহার বা রাজনৈতিক যে আকাঙ্ক্ষা যেটা করতে চাচ্ছে এনসিপি, সেটি এই দুইটিতেই মুখ্য বিষয় থাকবে। মূল বিষয়টা হচ্ছে আমাদের জাতি হিসাবে আমরা এখন যে সময়টা পার করছি, সেখানে সবচেয়ে বেশি কর্মক্ষম তরুণ এই মুহূর্তে আমাদের জনগোষ্ঠীর ভিতরে রয়েছে। এটিকে আমরা যদি শক্তিতে রূপান্তর করতে না পারি, তাহলে কিন্তু দীর্ঘদিনের একটি বঞ্চনা আমাদের সামনে অপেক্ষা করবে। তো সেজন্য যারা এই কর্মক্ষেত্রে প্রবেশ করবে, তাদের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য যাতে না হয়, তারা যেন একটা অবারিত সুযোগ তাদের সামনে পায়, যেটাতে তাদের মেধা, যোগ্যতা এবং দক্ষতার প্রমাণ দিয়েই তার জন্য যোগ্য কর্মটি তিনি নিতে পারবেন, সেই ব্যবস্থা আমরা করব। ভারতের সাথে সম্পর্কটা কি হবে সেই সময়? ভারত আমাদের প্রতিবেশী, 3 দিকে বেষ্টিত। অবশ্যই আমাদের প্রতিবেশী হিসাবে তাদের প্রতি যে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সেটি আমরা বজায় রাখার চেষ্টা করব। কিন্তু একইভাবে আমরা এটা ভারত বলেন বা পার্শ্ববর্তী অন্য কোনো দেশ বলেন অথবা দূরবর্তী অন্য কোনো দেশ বলেন, কারো চাপিয়ে দেওয়া গোলামি বা আধিপত্যবাদ আমরা মেনে নেব না। এটি তরুণরা যখন জুলাই আন্দোলনটা হয়েছে, তখনও দেখবেন যে আধিপত্যবাদের বিরুদ্ধে একটি অন্যরকম একটা গণজাগরণ তৈরি হয়েছিল, যে আমরা কারো চাপিয়ে দেওয়া নীতিতে আমরা আর বসবাস করব না, আমাদের পলিসিগুলো আমরাই নির্ধারণ করব, আমরা সবাইকে সম্মান দেব, কিন্তু কারো দ্বারা বঞ্চনার শিকার আমরা হব না। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, চোখে চোখ রেখে আমরা আসলে আমাদের পররাষ্ট্রনীতিকে সাজাবো। যে 30টি আসনে এনসিপির প্রতিনিধিরা নির্বাচন করছেন, এই 30টি আসনের মধ্যে কতটিতে জয়ী হয়ে আসতে পারে এনসিপি, এমন কোনো পর্যালোচনা আছে?
ঠিক এরকম পর্যালোচনাটা আপনার সবাইকে ডিসক্লোজ করা একটু মুশকিল হবে আমাদের জন্য, কিন্তু আমরা সবগুলো আসনের ব্যাপারেই আশাবাদী। কারণ আমরা যে আসনগুলো নিয়েছি সেই আসনগুলোতে আমাদের ইন্টারনাল যে আমাদের ডেটা ছিল, আমাদের সম্ভাবনা ছিল, সবগুলো মিলিয়েই কিন্তু আমরা আমাদের এই আসনগুলো পছন্দ করেছি। এবং সেখানে জোটের যে অন্যান্য শরিক দলগুলো রয়েছে তাদেরও নেতাকর্মীরা, তাদের যে সমর্থক রয়েছেন তারাও আমাদেরকে বরণ করে নিয়েছেন। আমরা আশাবাদী এর মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যক আসনে আমরা ইনশাল্লাহ বিজয়ী হতে পারবো। এর মধ্যে বেশ কয়েকটি তো আসনে এখনও জামাতের প্রার্থী রয়ে গেছে বা প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা থাকবে, সে সময় সেগুলো নিয়ে এরকম আসলে আসন দুইটি রয়েছে, এটি চট্টগ্রামের একটি এবং নরসিংদীর একটি। এটি নিয়ে আমাদের জামাতের সাথে যে অভ্যন্তরীণ যে আলোচনা সেটি আসলে একটি সমাধানে পৌঁছেছে এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে জামাত ইসলাম আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছে এবং তারা চিঠি লিখেছে যে দাঁড়িপাল্লা প্রতীকটি নির্বাচন কমিশনের কাছেও চিঠি লিখেছে যাতে ব্যালট এটি না ছাপানো হয়। যদিও এটির আইনগত আসলে কোনো সুযোগ নেই আমরা বলে মনে করি, কারণ ওই সুযোগটা সর্বশেষ যেদিন তারিখ ছিল নমিনেশন উইথড্রয়ালে সেটি পার হয়ে গেছে। এরপরে আসলে নির্বাচন কমিশন আইনগতভাবেই ওই দিন যতগুলো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন সবার জন্যই প্রতীক বরাদ্দ তারা করেছেন এবং ব্যালটে সবাইকেই রাখতে হবে। তো এটি আসলে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এর আগেও আমরা এরকম অনেক নির্বাচন দেখেছি, যখন নির্বাচনের একদিন দুই দিন আগেও অন্য একজন প্রার্থীকে সমর্থন জানিয়ে ওই প্রার্থীতা প্রত্যাহার করা হয়। যদিও তার প্রতীকটি থেকে যায়, হয়তো নানাবিধ কারণে ওই প্রতীকেও কিছু ভোট পড়বে সেটাও আমরা জানি, কিন্তু আমরা ইতিমধ্যে এটি আলোচনাটি সফলতায় পৌঁছেছে এবং ওই দুইটি আসনেও জামাতের যারা প্রার্থী ছিলেন তারা ইতিমধ্যেই তাদের নমিনেশন অনানুষ্ঠানিকভাবে উইথড্র করেছেন, যদিও ব্যালটের প্রতীকটি থাকবে এবং তারা আমাদের প্রার্থীকে তারা সমর্থন দিচ্ছেন। জি, জহিরুল ইসলাম মুসা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক কষ্ট করে আমাদের আজকের ভোটকাস্টে সময় দিয়েছেন। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভোটকাস্ট।